ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা এ, একটা বি, একটা সি। তার মানে তিন বাহু তিন রকম। ত্রিভুজের তিনটি বাহু যদি তিন ধরনের থাকে তাহলে ওই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের একটা চিত্র আমরা যদি অঙ্কন করি আরো সহজ হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই তিনটা বাহু তিন ধরনের। মনে করো এটা এ, এটা বি এবং এটা সি। এটাকে আরো একটু আমি খাটো করে দিই, এই যে এই বাহুটাকে, তাহলে আরো ভালো হবে। খেয়াল করো, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। এটা হচ্ছে, এটা একটু ছোট, এটার চেয়ে আবার এটা আর একটু ছোট। ত্রিভুজের তিন বাহু যদি তিন ধরনের হয় তখন ওই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এখানে বাহুগুলোর নাম এ বি সি দেওয়া আছে। বাহুগুলোর নাম অনেক সময় পরিবর্তন থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমাকে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কেমন? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই যে এইটা, এরিয়া। এরিয়া মানে হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতেছি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মূল সূত্র হলো এই যে এইটা। এখন কথা হলো, এই এরিয়া কি? এরিয়া হলো ক্ষেত্রফলের নাম। ক্ষেত্রফলের ইংরেজি নামটা হলো দিয়েছি এরিয়া। আর এ কি? এ হলো এই যে একটা বাহু, বি হলো আর একটা বাহু, সি হলো আর একটা বাহু। তাহলে স্যার এখানে এসটা কি? এখানে এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এস কি বলছি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? খেয়াল করে দেখো, পরিসীমা তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, পরিসীমা মানে সীমানা। ত্রিভুজের যেহেতু তিনটা বাহু, তাহলে এই তিনটা বাহু যদি তুমি যোগ করো তাহলে এই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবা। তিনটা বাহু যদি যোগ করি কি পাবো? পরিসীমা। এ প্লাস বি প্লাস সি, তিনটা বাহু যোগ করলে তুমি পাবা পরিসীমা। বাট আমি এখানে বলছি এস মানে হলো অর্ধ পরিসীমা, মানে অর্ধেক করতে হবে। সেহেতু আমি এখানে 2 দিয়ে ভাগ করতেছি। এ বি সি তিনটা বাহু যোগ করলে হবে পরিসীমা, তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হলো অর্ধ পরিসীমা। তো এসটা কিন্তু এখানে অর্ধ পরিসীমা। তাহলে আমরা প্রথমে এরকম অর্ধ পরিসীমা বের করে নিব। অর্ধ পরিসীমা বের করব কিসের সাহায্যে? তিনটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে, তার মানে বাহু তিনটার সাহায্যে। বাহু তিনটা যদি আমাদের জানা থাকে, বাহু তিনটার মান যদি জানা থাকে, বাহু তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা অর্ধ পরিসীমা বের করতে পারবো। অর্ধ পরিসীমা মানে এস এর মান বের করতে পারবো। আর এস এর মান যদি জানা থাকে, বাহু তিনটার মান যদি থাকে, রুট করলে, গুণ করলে, সবকিছু ক্যালকুলেশন করলে একটা ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে, দেন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সূত্রটার সাহায্যে। ঠিক আছে? এই গেল হলো আমাদের প্রাথমিক যা জানা প্রয়োজন ছিল সেইটা। এখন পরীক্ষায় এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কি কি আসতে পারে তোমরা জানো অলরেডি, যে অ্যালগরিদম আসতে পারে, ফ্লোচার্ট আসতে পারে এবং সি প্রোগ্রাম তৈরি করতে বলতে পারে। তো অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা যৌক্তিকভাবে ধাপে ধাপে যে লিখিত ধারা বর্ণনা দেওয়া হয় ওইটাকে বলা হয় অ্যালগরিদম। তো আমি অ্যালগরিদমটা করতেছি প্রথমে, একটু খেয়াল করো। আমি এটা মুছে দিচ্ছি। অ্যালগরিদম, অ্যালগরিদমটা আমরা কিন্তু ধাপে ধাপে লিখবো। বাংলায়ও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। আমি ইংরেজিতে লিখে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। স্টেপ 1, ধাপ নম্বর 1, সবসময় প্রোগ্রাম শুরু করা। তুমি যদি বাংলায় লিখো, লিখবা ধাপ 1, লিখে সুন্দর করে লিখবা প্রোগ্রাম শুরু করি। ঠিক আছে? স্টেপ 2, 2 নম্বর ধাপে কি করতে হয়? 2 নম্বর ধাপে ইনপুট নিতে হয়। পূর্বের ক্লাস যে দেখছে সে কিন্তু সহজেই বুঝতে পারবে, অর্থাৎ এটা নিয়ে তার কোনো বেগ পেতে হবে না। 2 নম্বর কাজ ইনপুট নিতে হয়। ইনপুট কোথায় পাবা? আমি বলছিলাম ইনপুট হলো সেইটা যেটার মান ছাড়া প্রোগ্রামের ফলাফল বের করা যায় না। এই প্রোগ্রামের ফলাফল হলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে এরিয়া বের করতে হবে। এরিয়া বের করতে হলে তোমার কিন্তু এই এস এর মান লাগবে, এর মান লাগবে, বির মান লাগবে, সির মান লাগবে। এখন কথা হলো, এস এর মান কিন্তু বাইরে থেকে নিতে হবে না, কারণ এস এর মান তুমি কিন্তু এ বি সি জানলেই, এ বি সি যোগ করে 2 দিয়ে ভাগ করলেই এস বেরিয়ে যাবে। তার মানে তোমার অরিজিনাল ইনপুট এখানে এ বি সি, এস কিন্তু ইনপুট না।
এস ইনপুট না, ইনপুট কে এ বি সি। তাছাড়া তোমাদের ট্রিক শেখাই দিছিলাম, সমান চিহ্ন ডাইনে যে এই ভেরিয়েবল গুলো থাকে ওইগুলো ইনপুট, সমান চিহ্ন ডাইনে কি আছে, এ বি সি আছে। হ্যাঁ বলতে পারো যে এই সূত্রের মূল সূত্রে তো সমান চিহ্ন ডাইনে এস আছে, বাট মনে রাখবা এই এসটা যেমন ডাইনে আছে এসটা তো বামেও আছে, তাই না? তার মানে মূলত একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এসটা মূলত এ বি সির সাহায্য নিয়ে বের করা হয়েছে। অর্থাৎ এখানে এর মান, বির মান, সির মান দিলে তুমি যোগ করে দুইতে ভাগ করেই তো এস বেরিয়ে যাবে। সুতরাং এস এখানে ইনপুট না, ইনপুট হলো কে, এ বি সি। ঠিক আছে, তাহলে আমরা ইনপুট নিচ্ছি, ইনপুট হলো এ কমা বি কমা সি। আর যদি তুমি বাংলায় লিখো এখানে লিখবা ধাপ 2, দেওয়ার পরে লিখবা এ বি সি এর মান গ্রহণ করি। স্টেপ 3, 3 নম্বর ধাপের কাজ কি স্যার? 3 নম্বর ধাপের কাজ হলো প্রক্রিয়াকরণ। তোমাদের মনে আছে প্রক্রিয়াকরণ মানে মূল কাজটা করা, অর্থাৎ এই যে আমি এবিসির মান নিলাম না, এখন আমরা ক্ষেত্রফলটা বের করব। এবিসির মান যেহেতু ইনপুট নিছি মানে নিচ্ছি, গ্রহণ করছি, এখন এবিসির মান যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এস বের হবে। তারপরে আবার এই সূত্র দিয়ে হিসাব নিকাশ করব, ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তার মানে প্রক্রিয়াকরণ করব। প্রক্রিয়াকরণ মানে তোমাদের বলছিলাম সরাসরি সূত্র থাকলে সূত্রটা নিয়ে এসে বসাই দিবা। তো প্রথম সূত্র কি? প্রথম সূত্র হলো এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। এটা নির্ণয় করি, এটা দিয়ে বাংলায় লিখবা নির্ণয় করি। আমি যেহেতু ইংরেজিতে লিখতেছি এখানে আমি আর কিচ্ছু দিচ্ছি না, এইভাবে রেখে দিলাম। স্টেপ 4, 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ধাপে হলো, এখানে কিন্তু 3 নম্বর কাজ শেষ হয় নাই। প্রক্রিয়াকরণ আমি একটা সূত্র ব্যবহার করছি, আমার কি প্রক্রিয়াকরণ করা শেষ? না, এইটুকু দিয়ে মাত্র আমি এস বের করলাম। এখন আবার এস এ বি সি সব কিছু ক্যালকুলেশন করতে হবে, তার মানে আমার আরেকটা সূত্র আছে, এই সূত্রটা বসাইতে হবে। এরিয়া ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা বসাই দিবা। এইখানে অ্যালগরিদম আর ফ্লো চার্টে সূত্র নর্মাল ম্যাথের মতো লিখলেই হবে, এইখানে ধরা বান্ধা তেমন কোনো নিয়ম নাই। অর্থাৎ সি প্রোগ্রামের যে সিনট্যাক্স বা নিয়ম নীতি আছে ওইটা আমরা সি প্রোগ্রামের ভিতরে অ্যাপ্লাই করব। হ্যাঁ, সি প্রোগ্রামের ভিতরে যেভাবে লিখবো ওইভাবে যদি অ্যালগরিদম বা ফ্লো চার্টে লিখি তাতেও দোষ নাই, আরো ভালো, বাট আমরা পরে লিখি, সমস্যা নেই। তুমি আমার সি প্রোগ্রাম দেখার পরে তুমি যেভাবে মন চায় সেভাবে সূত্রটা উপস্থাপন করো, ঠিক আছে? তো এখানে দুইটা সূত্র ছিল বিধায় আমরা পরাপর দুইটা ধাপে দুইটা সূত্র বসাই দিলাম। অর্থাৎ প্রথম কাজ কিন্তু এটা করতে হবে, প্রথম কাজ আবার এটা হবে না, কিন্তু এস না বের করলে এই এরিয়ায় এস অ্যাপ্লাই করা যাবে না। সুতরাং এস আগে বের করে নিব, পরে এরিয়াটা বের করব। তার মানে আমাদের এই দুইটা ধাপ মিলেছিল হলো প্রক্রিয়াকরণ, দুইটা ধাপ মিলেছিল প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের পরের কাজ হলো ফলাফল প্রিন্ট করা। ফলাফল প্রিন্ট করতেছে আমরা পরবর্তী ধাপে। ফলাফল প্রিন্ট কাকে প্রিন্ট করব? যেটা বের করতে বলা হয়েছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফলকে প্রিন্ট করব। তাহলে সুন্দর করে লিখবো প্রিন্ট এরিয়া, এরিয়াকে প্রিন্ট করে দিলাম। ঠিক আছে, এরিয়া প্রিন্ট করে দিলাম। এখন তার পরবর্তী কাজ কি? ফলাফল প্রিন্ট করার পরের কাজ হলো প্রোগ্রাম শেষ করা, এন্ড দা প্রোগ্রাম। এখন কথা হলো এইখানে খেয়াল করে দেখো ধাপ হলো 6টা, কিন্তু স্যার আমি কিন্তু বলছিলাম আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম যেটাই করি না কোনো মোট কাজ থাকবে 5টা। আমি কিন্তু কখনো বলি না মোট ধাপ থাকবে 5টা, মোট কাজ থাকবে 5টা। 1 নম্বর কাজ শুরু করা, খেয়াল করো এটা হলো 1 নম্বর কাজ শুরু করা। 2 নম্বর কাজ ইনপুট নেওয়া, এই যে এটা হলো ইনপুট নিছি 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ প্রক্রিয়াকরণ, এই 2 লাইন মিলে হলো প্রক্রিয়াকরণ। তার মানে এটা হলো প্রক্রিয়াকরণের 2টা ধাপ হয়েছে। আগের প্রোগ্রামে প্রক্রিয়াকরণের একটা ধাপ ছিল, এখানে প্রক্রিয়াকরণ 2টা সূত্র বিধায় 2টা ধাপ হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে এই 2টা ধাপ মিলে কিন্তু একটা কাজ, অর্থাৎ শুরু, ইনপুট নেওয়া, 2টা মিলে প্রক্রিয়াকরণ। 4 নম্বর কাজ কি ছিল? এটা কিন্তু 4 নম্বর কাজ, অর্থাৎ ফলাফল প্রিন্ট করা। এবং 5 নম্বর কাজ হলো প্রোগ্রাম শেষ করা। কাজ 5টা থাকবে সকল প্রোগ্রামের ক্ষেত্রে, বাট মাঝে মাঝে এরকম ধাপ বাড়তে পারে, ধাপ বাড়লে কোনো সমস্যা নেই। কাজ 5টা মনে রাখবা, শুরু, ইনপুট নেওয়া, প্রক্রিয়াকরণ করা, আউটপুট দেখানো, প্রোগ্রাম শেষ করা। আর ধাপ যখন বাড়বে মূলত প্রক্রিয়াকরণের ওইখানে ধাপ বাড়বে। দেখো প্রক্রিয়াকরণের কাছে 2টা ধাপ হয়ে গেছে, বাকি যে ইনপুট, শুরু, ইনপুট, আউটপুট, শেষ সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র প্রক্রিয়াকরণে যে ধাপ বাড়তে পারে। ঠিক আছে, এটা ছিল অ্যালগরিদম। আমরা অ্যালগরিদম দেখে দেখে আবার ফ্লোচার্ট করতে পারি, বা এমনিতেও ফ্লোচার্ট করতে পারি। ঠিক আছে, অ্যালগরিদম করার পরেই আমরা ফ্লোচার্ট করতে পারি। ফ্লোচার্টের প্রথম কাজ ছিল, সুন্দর হচ্ছে না, ফ্লোচার্টের প্রথম কাজ এই যে টার্মিনাল প্রতীক, বা যেটাকে বলছিলাম ওভাল প্রতীক, প্রোগ্রাম শুরু করব। 2 নম্বর কাজ কি? প্রবাহগুলো নিচের দিকে হয়, তোমরা জানো অলরেডি পূর্বের প্রোগ্রাম যদি দেখে থাকো। তো ইনপুটটা কি? ইনপুটটা হলো এ বি সি। আমরা এখানে লিখতেছি ইনপুট এ কমা বি কমা সি
3 নম্বর কাজটা কি ছিল? প্রক্রিয়াকরণ। বাট এখানে প্রক্রিয়াকরণ দুইটা সূত্র আছে। প্রথম সূত্র হলো S ইকুয়াল A প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। তারপরের কাজ কি? তারপরের কাজ তো না, আমাদের 3 নম্বর কাজটা শেষ হয় নাই। প্রক্রিয়াকরণ একটা সূত্র ব্যবহার করলাম, আরেকটা সূত্র আছে, এই সূত্রটা লিখে দিই। এরিয়া ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে আমরা ইন্টু ব্যবহার করবো কিন্তু যে স্টারের মতো অ্যাস্ট্রেকটিক সাইন, ঠিক আছে, ইন্টু ব্যবহার দেওয়ার জন্য এই সাইনটা ব্যবহার করব। তাহলে প্রক্রিয়াকরণে কিন্তু দুইটা ধাপ। তারপরে কাজ কি? ফলাফল প্রিন্ট করা। ফলাফল প্রিন্ট করে কি দিয়ে? সামান্তরিক। ফলাফল প্রিন্ট করে সামান্তরিক দিয়ে। সুন্দর করে আমরা একটা সামান্তরিক ব্যবহার করতেছি। এখানে লিখব প্রিন্ট এরিয়া। এই যে এটা বুঝলে এটাও বুঝলাম, ফলাফল প্রিন্ট করতেছে এবং প্রোগ্রাম শেষ করবা আবার ওভাল প্রতীক দিয়ে বা টার্মিনাল প্রতীক দিয়ে। এটা ছিল ফলাফল। আগের প্রোগ্রাম পারলে এটা এমনিতেই পারবা। আমি এখানে বেশি কথা বললাম না, লাস্ট একটু বলি। প্রথম কাজ শুরু করা। প্রথম কাজ কি? শুরু করা। দেখো, শুরু করার জন্য টার্মিনাল প্রতীক, যারা জানতে না তারা জেনে রাখো। শুরু করার জন্য টার্মিনাল প্রতীক বা ওভাল প্রতীক, এর মাঝখানে আমরা স্টার্ট দিব। 2 নম্বর কাজ হলো ইনপুট নেওয়া। ইনপুট নিতে গেলে সর্বদা আজীবনের জন্য ইনপুট নিতে গেলে সামান্তরিক প্রতীক, এই যে সামান্তরিক প্রতীক, এর মাঝে ইনপুট নিবা। ইনপুট কি কি অলরেডি বুঝাই দিছি। তারপরে 3 নম্বর কাজ কি? প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ তোমরা সাধারণত গাণিতিক যে প্রোগ্রামগুলো আছে এরকম সূত্র থাকে, সরাসরি সূত্র বসাবা। এখানে দুইটা সূত্র ছিল, দুইটা প্রক্রিয়াকরণ সূত্র বসাই দিছি, ঠিক আছে। আর প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। এই দেখো একটা আয়তক্ষেত্র, এই দেখো একটা আয়তক্ষেত্র। তার মানে সূত্র যখন বসাবো আয়তক্ষেত্র ইউজ করব, ঠিক আছে। তারপরের কাজ কি? ফলাফল প্রিন্ট করা। ফলাফল প্রিন্ট করা কি দিয়ে? সামান্তরিক দিয়ে। সামান্তরিক প্রতীক ব্যবহার করছি। প্রোগ্রাম শেষ করব কি দিয়ে? ওভাল প্রতীক বা টার্মিনাল প্রতীকে, যে প্রোগ্রাম শেষ করে দিছি। তার মানে কোন কাজের জন্য কোন প্রতীক, এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে তুমি এটা করতে পারবা খুব সহজে। এখন সর্বশেষ কাজ হলো আমরা সি প্রোগ্রাম লিখবো। এটার সি ল্যাঙ্গুয়েজ লিখবো। সি প্রোগ্রাম লিখতে গেলে আমরা কি করি? আমরা প্রথমে বেসিক গঠনটা লিখবো। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.header, তারপরে ইন্ট মেইন। সরি, এইখানে একটা কাজ আছে, আরেকটা, আমি এটা একটু মুছে দিচ্ছি। এইখানে আরেকটা হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড math.header। বলছিলাম বেসিক গঠনে লিঙ্ক সেকশনে হেডার ফাইল যুক্ত করতে হয়। এইখানে আমরা দুইটা হেডার ফাইল যুক্ত করছি। একটা হলো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.header, যেটা হলো প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটের জন্য, অর্থাৎ ইনপুট নিয়ে যে ফাংশন দিয়ে এবং আউটপুট দেখানো হয় যে ফাংশন দিয়ে, ওই ফাংশনের জন্য এই stdio.header নামক ফাইলটা ব্যবহার করা হয়েছে। এবং এখানে math.header এইটা ইনক্লুড করব, অর্থাৎ এই লিঙ্ক সেকশনে ব্যবহার করব কখন? যখন প্রোগ্রামের ভিতরে এই যে স্কোয়ার রুট থাকবে। প্রোগ্রামের ভিতরে যদি স্কোয়ার রুট ব্যবহার করা হয়, প্রোগ্রামের ভিতরে পাওয়ার ব্যবহার করা হয়, তখন আমরা লিঙ্ক সেকশনে আরো একটা হেডার ফাইল যুক্ত করব, যেটা হলো math.header। ভালো করে মনে রাখো, ঠিক আছে। তো math.header কেন ব্যবহার করলাম? তাহলে এই যে স্কোয়ার রুটটার কারণে, ঠিক আছে। এরপরে কি ছিল? ইন্ট স্পেস মেইন ফার্স্ট ব্র্যাকেট মেইন ফাংশন। এর কাজ শুরু হবে যে এখান থেকে। এখন এটা হলো বেসিক স্ট্রাকচার, মনে আছে তোমাদের নিশ্চয়? এটা হলো বেসিক গঠন। এই বেসিক গঠনে এটা হলো আবশ্যিক সেকশন, লিঙ্ক সেকশন, যেখানে হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়। stdio.headerটা হলো ইনপুট এবং আউটপুটের জন্য দেওয়া। math.header তো এই স্কোয়ার রুটের জন্য ব্যবহার করতেই হবে কিন্তু। আর ইন্ট মেইন, এটা মেইন ফাংশন শুরু হলো। মেইন ফাংশন অভ্যন্তরে মোট 5টা কাজ করতে হয়। গত প্রোগ্রামে বলে দিছি মেইন ফাংশনের অভ্যন্তরে মোট 5টা কাজ করতে হয়। প্রথম কাজ ভেরিয়েবল ঘোষণা, মনে আছে? প্রথম কাজ কি? ভেরিয়েবল ঘোষণা। ভেরিয়েবল ঘোষণা করতে গেলে আমি বলছিলাম ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা ফ্লট কিওয়ার্ড নিবা। কোন কিওয়ার্ড? ফ্লট। কারণ ত্রিভুজের ক্ষেত্রে যেই ডেটাগুলো নিয়ে কাজ করা হয় ওগুলো ভগ্নাংশযুক্ত ডেটা বা ভগ্নাংশযুক্ত ডেটা হইতেও পারে। আমি যে ত্রিভুজটা অঙ্কন করছিলাম, ওই ত্রিভুজের বাহু আমি কি পরিমাপ করছি? পরিমাপ করলে এমনও তো হতে পারে ওটা 2.5 সেন্টিমিটার, পরেরটা মনে করো 3.5 সেন্টিমিটার, আরেকটা মনে করো 3 সেন্টিমিটার। অর্থাৎ পরিমাপ যখন করা হয়, মাপামাপি করা হয়, এক্ষেত্রে পরিমাপ করতে গেলে পয়েন্ট আসতে পারে। ত্রিভুজের বাহুর মান যেহেতু পয়েন্ট হতে পারে, সুতরাং এক্ষেত্রে আমরা ইন্টিজার নিতে পারবো না, ফ্লট কিওয়ার্ড নিব। কি কিওয়ার্ড নিব? ফ্লট, FLOAT, ফ্লট। তাহলে ফ্লট কিওয়ার্ডটা কখন ব্যবহার করব? যখন আমরা ভগ্নাংশযুক্ত ডেটা নিয়ে কাজ করব। ত্রিভুজের বাহু পয়েন্ট আসতে পারে, তাই আমরা ফ্লট কিওয়ার্ডটা নিছি। যদি এমন হতো যে এই প্রোগ্রামে কোনো ফ্লট আসবে না, মানে কোনো পয়েন্ট আসবে না,
কোনো ফ্লট টাইপের ডেটা আমাদের ইনপুট নেব না, দেখাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট কিওয়ার্ড নিতাম, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যার ডেটা নিয়ে কাজ করলে ইন্ট কিওয়ার্ড বসাইতে হয়, আর ভগ্নাংশযুক্ত সংখ্যা ডেটা নিয়ে কাজ করলে ফ্লট কিওয়ার্ড বসাইতে হয়। আমরা ফ্লট কিওয়ার্ড ব্যবহার করতেছি কারণ ত্রিভুজ পরিমাপ করলে পয়েন্ট আসতে পারে, ঠিক আছে। এরপরে মনে আছে নিশ্চয় এখানে একটা স্পেস, একটা কিওয়ার্ড, একটা স্পেস, তারপরে ভেরিয়েবলগুলোর নাম। কয়টা ভেরিয়েবল আছে? এ বি সি, এ বি সি, এ মানে প্রথম বাহু, বি মানে দ্বিতীয় বাহু, সি মানে তৃতীয় বাহু, এবং এস আছে, এস হলো অর্ধ পরিসীমা, এবং এরিয়া আছে, এরিয়া হলো ক্ষেত্রফল। এইগুলো হলো ভেরিয়েবল। ভেরিয়েবলগুলো লেখার শেষে লাইন শেষে সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করে দেখো, আগের প্রোগ্রামের সাথে হুবহু মিল আছে। কিভাবে? আমাদের 1 নম্বর কাজ হলো ভেরিয়েবল ঘোষণা করা। এই যে ভেরিয়েবল ঘোষণা করলাম, একটা কিওয়ার্ড, একটা স্পেস, ভেরিয়েবলগুলো কমা দিয়ে দিয়ে লিখবো, লাইন শেষে সেমিকোলন দিব। ভেরিয়েবলগুলো কোথায় পাবা? ভেরিয়েবলগুলো সূত্রের দিকে তাকাবা, যেই নামগুলো আছে, এ প্রথম বাহু, বি দ্বিতীয় বাহু, সি তৃতীয় বাহু, এস অর্ধ পরিসীমা, এরিয়া হলো ক্ষেত্রফল। এই নামগুলো টোটালি আছে এই দুই সূত্র মিলে। অর্থাৎ প্রোগ্রামে যেই নামগুলো দেওয়া হয়, এই নামগুলোর আন্ডারে ডেটা ঢুকবে, এমন নামগুলোকে ভেরিয়েবল বা চলক বলা হয়, ঠিক আছে। তো এখানে এগুলো হলো আমাদের চলক। এখানে প্রথম বাহুর মান ঢুকবে, প্রথম বাহুর মান এর আন্ডারে থাকবে, দ্বিতীয় বাহুর মান বির আন্ডারে থাকবে, তৃতীয় বাহুর মান সির আন্ডারে থাকবে। মানগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো ওইটা আবার এস এর ভিতর থাকবে, আর এস এর মান বসিয়ে এ বি সি সব মান ক্যালকুলেশন করলে যে মানটা পাবো ওইটা আবার ক্ষেত্রফলের ভিতর থাকবে। তার মানে এখানে প্রত্যেকটা অক্ষর বা যে নামগুলো দেওয়া আছে এগুলো কোনো না কোনো মান স্টোর করবে। আর প্রোগ্রামে ভ্যালু বা মান স্টোর করার জন্য যেই নাম ব্যবহার করা হয় ওইগুলোকে ভেরিয়েবল বা চলক বলা হয়। আর চলক ঘোষণা করার নিয়ম হলো একটা কিওয়ার্ড হবে, সেটা পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে কাজ করলে ইন, ভগ্নাংশযুক্ত সংখ্যা নিয়ে কাজ করলে ফ্লট, একটা স্পেস, ভেরিয়েবলগুলো কমা দিয়ে দিয়ে লিখে চলে যাবা, লাইন শেষে সেমিকোলন। এগুলো আগে পরে করলে কিছু হবে না, অর্থাৎ এ বি সি আগে না লিখে এরিয়া আগে লিখছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এগুলো থাকলেই হবে, একটা ভেরিয়েবল যেন বাদ না পড়ে, ঠিক আছে। ভেরিয়েবল ঘোষণা শেষ। 2 নম্বর কাজ ইনপুট নেওয়া। ইনপুট নিতে গেলে আমরা প্রথমে একটা মেসেজ দিই, মনে আছে? প্রিন্ট এফ দিয়ে একটা মেসেজ, প্রিন্ট এফ দিয়ে মেসেজ লিখবো, ইন্টার দ্য ভ্যালু। ইন্টার দ্য ভ্যালু মানে ভ্যালু প্রবেশ করা, ভ্যালু অফ, কার ভ্যালু প্রবেশ করাবো? ইনপুট নিচ্ছি, ইনপুট এই যে এ বি সি, তাহলে এখানে লিখে দিতে পারি না যে এ কমা বি কমা সি, ক্লোন দিচ্ছি, ঠিক আছে, লাইন শেষে সেমিকোলন। এখানে খেয়াল করে দেখো, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি ক্লোন, ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন থেকে এই ডাবল কোটেশন পর্যন্ত যেই মেসেজটা দেখতে পারতেছো, এই মেসেজটা তুমি যেভাবেই লেখো না কেন ইংরেজি দক্ষতা অনুযায়ী এই মেসেজে কখনো কম্পাইল ভুল ধরবে না, তোমার স্যাররাও এখানে নাম্বার কাটবে না। এটা যদি আই লাভ ইউ লিখে রাখো তারপরেও ভুল ধরবে না। ভুল ধরবে কি? এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা, এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, লাইন শেষে সেমিকোলন এবং প্রিন্টে বানান, এইগুলোতে যদি কোনোটাই ভুল করো তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। আর একটু কথা বলছিলাম, এই প্রিন্টএফটা যদি একেবারেই কেউ না দেয় তাও কিছু হবে না। মূলত আমরা এখনো ইনপুট নিই নাই, এই মেসেজটা জাস্ট ইনপুট নিতে হেল্প করে। ইনপুট নেব আমরা কি দিয়ে? স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশন দিয়ে। স্ক্যানএফ ইনপুট নেয় কি দিয়ে? স্ক্যানএফ। ইনপুট নেয় হলো স্ক্যানএফ লাইব্রেরি ফাংশন দিয়ে। এখানে একটা ইনভার্টেড কমা আছে, মনে রাখতে হবে। কয়টা ইনপুট স্যার? এখানে 3টা, এ বি সি। 3টা ইনপুটের জন্য আমরা 3টা ফরম্যাট স্পেসিফায়ার লিখব। মডুলাস এফ কয়টা লিখছি? 3টা। ডাবল কোটেশনের ভিতরে মডুলাস এফ কয়টা? 3টা। কেন 3টা? কারণ ইনপুট 3টা। এখন কেন মডুলাস এফ? কারণ ফ্লট টাইপের ডেটার জন্য মডুলাস এফ। যদি ইন্টিজার টাইপের ডেটা হতো তাহলে মডুলাস ডি, আর যদি ডাবল টাইপের ডেটা হতো মডুলাস এল এফ, আর যদি ক্যারেক্টার টাইপের ডেটা হতো তাহলে মডুলাস সি। এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, পূর্বের প্রোগ্রামে বলে দিয়েছিলাম। তাহলে এখানে ফ্লট টাইপের ডেটা নিয়ে কাজ করতেছি বিধায় মডুলাস এফ। কয়টা? 3টা ইনপুট, তাহলে 3টা। বাইরে একটা কমা, প্রথমটার মেমোরি লোকেশন কি হবে? অ্যাম্পারস্যান্ড এ, কারণ প্রথমটার মান এর ভিতরে থাকবে, এর ভিতরে থাকবে, কমা দ্বিতীয়টার মান বির ভিতর থাকবে, কমা তৃতীয়টার মান সির ভিতরে থাকবে। 3টার মেমোরি লোকেশন দেওয়া শেষ, ফার্স্ট ব্র্যাকেট, লাইন শেষে সেমিকোলন। এটা হলো ইনপুট নেওয়া। এই যে লাইনটা দেখতেছো না স্ক্যানএফের, এইটাই হলো মূলত ইনপুট নেয়। আর এই প্রিন্টএফটা ইনপুট নিতে হেল্প করে, যে ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি, মানে এই যে এবিসির মান এটা প্রবেশ করাও, ইউজারকে একটা মেসেজ দেয়। এই প্রিন্টএফের লাইনটা যদি তুমি না লিখো তাও কোনো ক্ষতি হবে না, তুমি প্রোগ্রামে ফুল মার্কস পাবা, ঠিক আছে। তাহলে ইনপুট নেয় কি দিয়ে? বলবা স্ক্যানএফ দিয়ে। ইনপুট নেয় কি দিয়ে? স্ক্যানএফ। স্ক্যানএফের গঠনটা কিরকম দেখো, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, ইনভার্টেড কমা বা ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে যে কটা ইনপুট সেই কটা ফরম্যাট স্পেসিফায়ার, বাইরে একটা কমা, প্রথমটার মেমোরি লোকেশন, দ্বিতীয়টার মেমোরি লোকেশন, তৃতীয়টার মেমোরি লোকেশন, প্রত্যেকটা লোকেশনে দেখো সেমিকোলন দিয়ে দিয়ে আলাদা করা আছে। ফার্স্ট ব্র্যাকেট শেষ, প্রোগ্রাম লাইন শেষ করে এই স্টেটমেন্ট করার জন্য একটা সেমিকোলন দিবা।
ইনপুট নেওয়া শেষ, তারপরের কাজ কি? তারপরের কাজ প্রক্রিয়াকরণ। কাজগুলো কোনটার পর কোনটা এটা মুখস্থ করতে হবে। প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ কি বলছিলাম? সূত্র। এই যে প্রক্রিয়াকরণ দুইটা সূত্র, সূত্র বসাও। প্রথম সূত্র হলো এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। অবশ্যই লাইন শেষে সেমিকোলন দিতে হবে, মনে রাখতে হবে। দ্বিতীয় কাজটি আরেকটা সূত্র আছে প্রক্রিয়াকরণ, তো এরিয়া ইকুয়াল, এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার, সি প্রোগ্রামের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এক্সপ্রেশন বা এই যে রাশি বা এই সমীকরণগুলো বা এই সূত্রগুলো লেখার জন্য কিছু নিয়ম আছে, সিনট্যাক্স আছে, কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি তোমাকে ফলো করতে হবে, এর জন্য তোমার এক্সপ্রেশনের ক্লাসটা করতে হবে, ঠিক আছে? তো এক্সপ্রেশনের ক্লাস আমরা পরে করব। তোমরা আপাতত এই সূত্রটাই তুমি একটু বুঝে নাও, কোনো সমস্যা নেই। কীভাবে লিখতে হয়, রুটটা কীভাবে লিখতে হয় দেখো, এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো রুট। সাপোজ আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, √3 লেখার জন্য আমরা লিখবো এস কিউ আর টি স্কোয়ার রুট, এস কিউ আর টি দ্বারা বোঝাচ্ছে স্কোয়ার রুট 3। তার মানে রুটের ভিতর যেটা আছে ওটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বসবে। তাহলে এইখানে এস কিউ আর টি মানে রুট স্কোয়ার রুট ফার্স্ট ব্র্যাকেট, রুটের ভিতর কি আছে এই যে এটা, ওটা লিখে দিব এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে? এই যে রুটের ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে একটা রুটের ফার্স্ট ব্র্যাকেট হবে, এই ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ, এই ফার্স্ট ব্র্যাকেট দুটা এস মাইনাস বি, এই দুটা এস মাইনাস সি, আর এই শেষেরটা হলো এই যে রুটের ব্র্যাকেট। তার মানে রুট এখান থেকে শুরু, এই ফার্স্ট ব্র্যাকেটের যে রুট শেষ, স্কোয়ার রুট এখান থেকে শুরু, এই ফার্স্ট ব্র্যাকেটের শেষ। আর সূত্র যেহেতু শেষ, লাইন শেষে সেমিকোলন দিতে হবে, এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে দুইটা প্রক্রিয়াকরণে দুইটা সূত্র ছিল, আমরা দুইটা সূত্র বসালাম। এখানে একটা নতুন নিয়ম শিখলাম, এস কিউ আর টি দ্বারা স্কোয়ার রুট ব্যবহার করতে হয়। আর এস কিউ আর টি এই রুটটা ব্যবহার করার কারণেই আমরা লিঙ্ক সেকশনে ম্যাথ ডট হেডার নামক একটা হেডার ফাইল ইনক্লুড করছি, এটা মনে রাখতে হবে। যদি এই রুটটা না থাকতো তাহলে আমরা এই ম্যাথ ডট হেডার এই লাইনটা আমরা লিখতাম না, ঠিক আছে? এরপরে আসো, প্রক্রিয়াকরণ করার পরের কাজ কি? প্রক্রিয়াকরণ করার পরের কাজ হলো প্রোগ্রামে ফলাফল প্রিন্ট করা, প্রিন্ট এরিয়া। ফলাফল প্রিন্ট করার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? প্রিন্ট এফ, মনে রাখবা সব সময় প্রিন্ট এফ। ফলাফল প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ। প্রিন্ট এফটা কীরকম? স্ক্যানএফ এর মতোই। কয়টা ফলাফল? একটা, এরিয়া একটা, তাহলে একটা মডুলাস এফ, একটা। ইনপুট ছিল কয়টা? তিনটা, ইনভার্টেড কমার ভিতর তিনটা। ফলাফল আউটপুট কয়টা? একটা, তাই একটা মডুলাস এফ। বাইরে কমা, এই যে বাইরে কমা, তিনটার জন্য তিনটা মেমোরি লোকেশন, এখানে একটার জন্য তাহলে একটা মেমোরি লোকেশন থাকবে, এরিয়া, লাইন শেষে সেমিকোলন। আর এতটুকু ডিফারেন্ট ইনপুটের ক্ষেত্রে অ্যাম্পারসান্ড হয় ভেরিয়েবলের সাথে, আর আউটপুটের সময় অ্যাম্পারসান্ড নাই। তাহলে এইটা ছিল ফলাফল প্রিন্ট। বাট এই ফলাফলটাকে আরো স্মার্টলি প্রেজেন্ট করা যায়। তোমাদেরকে গত প্রোগ্রামে বলছিলাম যে স্মার্টলি কিভাবে প্রেজেন্ট করবা, সেটা হলো আমি এখানে লিখে দেখাচ্ছি। দেখো এইভাবে লিখতে পারো, প্রিন্টএফ ইনভার্টেড কমা, এখানে সুন্দর করে লিখবা দা রেজাল্ট বা দা এরিয়া ইজ ইকুয়াল। তার মানে কি? ক্ষেত্রফলটা হলো বা ক্ষেত্রফলটা হয়, ক্ষেত্রফলটা কি? তখন লিখবা মডুলাস 0.2f। মনে আছে নিশ্চয়, মডুলাস 0.2f দিলে পয়েন্টের পরে 2 ডিজিট প্রিন্ট করে, মডুলাস 0.1f দিলে পয়েন্টের পরে 1 ডিজিট প্রিন্ট করে, আর মডুলাস f দিলে পয়েন্টের পরে 6 ডিজিট প্রিন্ট করবে। আরও একবার দেখাচ্ছি, উদাহরণস্বরূপ 7.5 দিয়ে এখানে 5টা জিরো। দেখো তো এইখানে ম্যাথের ভাষায় কোনটা সবচেয়ে সুন্দর? 7.5 দিয়ে এতগুলো জিরো দিয়ে রাখবো, 6টা ডিজিট আছে পয়েন্টের পরে মোট। আর 7.50 2টা ডিজিট আছে, 7.5 একটা ডিজিট আছে। যদি তুমি মডুলাস এফ লিখে রাখো, এই যে মডুলাস এফ দিয়ে রাখো, তাহলে এইটা আসবে, এই 6 ডিজিট আসবে। 7.5 উত্তর হইলেও পরে সব জিরো দিয়ে নেবে প্রোগ্রামে। আর যদি তুমি মডুলাস 0.2f লিখো, তাহলে এই যে পয়েন্টের পর 2 ডিজিট আসবে। আর মডুলাস 0.1f লিখলে পয়েন্টের পরে 1 ডিজিট আসবে। তো আমরা সাধারণত 2f বা 1f ব্যবহার করব, ঠিক আছে? তার মানে এখানে মডুলাস 0.2f দিব অথবা 1f দিব। বাইরে কি ছিল? কমা, এই যে বাইরে একটা কমা দিব, এই যে বাইরে একটা কমা। আর তারপরে এরিয়া প্রিন্ট করছে, এখানে এরিয়া লেখা থাকবে। তারপরে লাইন শেষে সেমিকোলন। অর্থাৎ এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটা আমরা এখানে লিখবো। এটা লিখছে শর্টকাট ভার্সন, আর এটা লিখলাম একটু স্মার্টলি, যে দা এরিয়া ইজ ইকুয়াল, মানে
ক্ষেত্রফলটা হলো মডুলাস পয়েন্ট 2f, মানে 2 ডিজিট পর্যন্ত প্রিন্ট করে দেখাবে সুন্দর করে, সেটা কার ভিতর থাকবে, এরিয়ার ভিতরে। ঠিক আছে, তাহলে এই ফলাফল প্রিন্ট করার ক্ষেত্রে তোমরা এইভাবে স্মার্টলি লিখতে পারো অথবা এইভাবে সংক্ষেপে লিখতে পারো। সংক্ষেপে লেখার মজাটা কি, সংক্ষেপে লেখাটা হলো স্ক্যানএফ আর প্রিন্টএফ সেম কাছাকাছি, এটা দিয়ে ইনপুট না, এটা দিয়ে আউটপুট দেখায়। ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন, তিনটা ইনপুট ছিল তাই তিনটা মডুলাস এফ। মডুলাস এফ কেন, কারণ ফ্লট, ইন্টিজার হলে মডুলাস ডি দিতাম। এইখানে একটা আউটপুট ছিল এরিয়া, তাই একটা মডুলাস এফ। তারপরে ডাবল কোটেশন সেম, কমা, তিনটা মেমোরি লোকেশন কমা দিয়ে লিখছি, তিনটা বিদায় কমা দিছি, এখানে একটা আউটপুট একটা লিখে রাখছি। ইনপুটের ক্ষেত্রে মেমোরি লোকেশনে অ্যাম্পারসেন্টটা হবে ভেরিয়েবলের সাথে, এখানে ভেরিয়েবলের সাথে অ্যাম্পারসেন্ট নাই। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করলাম, সেমিকোলন দিয়ে এই প্রিন্টএফ স্টেটমেন্টটা শেষ করলাম। একেবারেই সহজ। তো তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এইভাবে লিখলে এটার সাথে মানে সহজে মিল রাখা যায়, আর এইভাবে লিখলে এই মেসেজটা তোমাকে অতিরিক্ত সুন্দর করে বুঝে লিখতে হবে, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল বা দ্য এরিয়া ইজ ইকুয়াল, তারপরে সুন্দর করে লিখতে পারো। প্রোগ্রাম শেষ করব কি দিয়ে, প্রোগ্রাম আমরা শেষে রিটার্ন 0 করে দিতে পারি অথবা গেটস ফাংশন ব্যবহার করতে পারি। আমি এখানে রিটার্ন দিচ্ছি, ঠিক আছে, রিটার্ন স্পেস 0 সেমিকোলন। এই হলো আমাদের এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এইখানে কথা হলো আমি যদি গেটস দিতাম তাহলে এখানে আরো একটা হেডার ফাইল যুক্ত করতে হতো, কনিও ডট হেডার, সেটা আমরা দেই নাই, সুতরাং ওইটা লাগতেছে না। ভালো করে বিষয়টা বুঝো। প্রথমে ভেরিয়েবল ঘোষণা, ইনপুট নেওয়ার ক্ষেত্রে এই যে শুধু স্ক্যানএফ, কিন্তু এর আগে এটা মেসেজ প্রদান করা হয়েছে, তার মানে এই দুটাই হলো ইনপুটের ক্ষেত্রে, এই দুটা হলো প্রক্রিয়াকরণ, এটা হলো আউটপুট দেখানো, এইটা হলো প্রোগ্রাম শেষ করলাম মনে করো। তাহলে মোট 5টা কাজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করলাম। তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবা, এবং এরপরে তোমাদের যদি কোনো প্রোগ্রাম জটিল মনে হয় সেই প্রোগ্রামটা একটু আমাকে বলবা যে এইটা আমাদেরকে একটু প্রয়োজন, তখন আমি সেইটা করাই দেবো ইনশাল্লাহ। আর আমার প্রাইভেট ব্যাচে যারা যুক্ত হতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। প্রাইভেট ব্যাচে যুক্ত হলে কি হবে, তুমি A+ পাবা, এটা নিশ্চিত, গ্যারান্টি। তুমি একটু সময় নিয়ে যদি ভর্তি হও তুমি A+ পাবা, গ্যারান্টি। আর তোমার কাছ থেকে ফি নেওয়া হবে মাত্র একবার, ভর্তি ফি। কোনোভাবেই তোমার কাছে ওই যে মাসে মাসে যে চাঁদা, মাসে মাসে যে ফি, ওইটা নেওয়া হবে না। একবার মাত্র ভর্তি ফি দিবে, একবার বোর্ড পরীক্ষা পর্যন্ত পড়বা, সকল ধরনের লেকচার শিট, তারপরে আর যা যা আছে সব কিছু পেয়ে যাবা। ঠিক আছে, একবার ভর্তি হবে প্রাইভেট ব্যাচে, A+ নিশ্চিত, এবং শুধু A+ না, 90% মার্কস তুমি পাবা, এই গ্যারান্টি আমি দিব। আর 90% মার্কস পাওয়ার জন্য তোমাকে কিন্তু নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং হোমওয়ার্কগুলো করতে হবে। আর আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হলে তোমার যে সুবিধাটা সবচেয়ে বেশি হবে সেটা হলো তুমি নিজে তো পারবাই, তুমি অন্যকে শেখাইতে পারবা, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে হয়তোবা অন্য কোনো আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়ে যাব। আজকের মতো সবাইকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।